নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা জানেন বন্ধুরা, এই চ্যানেলে ডেইলি শেয়ার মার্কেট সংক্রান্ত খবর ছাড়াও মাঝে মাঝে ভালো ভালো কিছু স্টক নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়। আর আমরা এই ভালো স্টক খোঁজার ক্ষেত্রে কিছু প্যারামিটার দেখে থাকি। তো যদি সেই প্যারামিটার গুলোর কথা বলি, এর মধ্যে তো বহু কিছু জিনিস দেখতে হয়, যেমন ব্যালেন্স শিট, তার সঙ্গে সঙ্গে কোম্পানির ব্যবসা, তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন রয়েছে, এইগুলোও দেখা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা ফিউচার ওরিয়েন্টেড ব্যবসার কথা বলি, মানে ভবিষ্যতে কোন ব্যবসা ভালো পারফর্ম করতে পারে, সেটা আমরা কি থেকে বুঝতে পারবো? আমরা সেটা থেকেই বুঝতে পারবো যদি বর্তমানে বড় বড় গ্রুপগুলো কোনো সেক্টরে হেভিলি ইনভেস্ট করতে থাকে, তাহলে বুঝতে হবে সেই যে সেক্টর সেটা ভবিষ্যতে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে আমরা যারা ইনভেস্ট করে রাখবো তাদেরও ভালো একটা প্রফিট তৈরি হবে। এবং শুধুমাত্র বড় বড় গ্রুপ ইনভেস্ট করলেই হবে না, তারই সঙ্গে সঙ্গে কি দরকার, যে সমস্ত বিজনেসে এই বড় বড় গ্রুপগুলো ইনভেস্ট করতে চলেছে সেইগুলো বাড়বে কখন? যখন এই ব্যবসাগুলোর পেছনে গভর্নমেন্টের সাপোর্ট থাকবে। যদি এমনটা হয় এই বড় বড় গ্রুপগুলো বড় বড় পয়সা ঢালছে এবং সেখানে গভর্নমেন্ট সেই সেক্টরের বিরোধিতা করছে, তাহলে তো সেই সেক্টর বাড়বে না। তো কি দরকার, এই বড় বড় গ্রুপগুলোর ইনভেস্টমেন্টেরও দরকার, এবং তারই সঙ্গে সঙ্গে সরকারের যে পলিসি সেইগুলো এই ব্যবসাগুলোর প্রতি পজিটিভ হওয়া দরকার। সরকার কিভাবে এই ব্যবসাগুলোকে হেল্প করতে পারে? প্রথমত যদি কথা বলি, বিভিন্ন স্কিমের আন্ডারে এই যে ব্যবসাগুলো সেইগুলোকে হেল্প করতে পারে, বিভিন্ন স্কিমের আওতায় আনতে পারে। তারই সঙ্গে সঙ্গে কি করতে পারে, বিভিন্ন ইনসেনটিভের মাধ্যমে এই যে ব্যবসা এগুলোকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার হেল্প করতে পারে। যদি কিছু এক্সাম্পলের কথা বলি, এই গ্রিন এনার্জি সেক্টর, এটা দেখুন, এখানেও বড় বড় যে গ্রুপগুলো তারা তো হেভিলি ইনভেস্ট করছে, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্টও চাইছে এই যে গ্রিন এনার্জি সেক্টর, এই যে রিনিউয়েবল সেক্টর, এটা আরো বাড়ুক, আরো ভালো পারফর্ম করুক। ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ বিদ্যুৎই গভর্নমেন্ট কিন্তু চাইছে এই যে রিনিউয়েবল এনার্জি সেখান থেকেই তৈরি হোক। এছাড়াও আরো অনেক সেক্টর রয়েছে, এগুলো শুধুমাত্র উদাহরণ হিসেবে বলছি। যেমন যদি কথা বলি গ্রিন হাইড্রোজেনের ব্যাপার, এখানেও কিন্তু বড় বড় গ্রুপগুলো ইনভেস্ট করছে। ছোট ছোট গ্রুপগুলো এখানে সেরকম ব্যবসা করতে পারবে না, কারণ এই সেক্টরগুলোতে ঢোকার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়। এবং প্রচুর পরিমাণে টাকা কাদের কাছে থাকে, এই বড় বড় গ্রুপগুলোর কাছে থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই যে গ্রিন হাইড্রোজেন সেটার উপরেও কিন্তু ভালো একটা ফোকাস রেখেছে। আর এইগুলো তো উদাহরণ হিসেবে বললাম। সেরকমই যদি কথা বলি, এরকম আরো অনেক সেক্টর রয়েছে, আরো অনেক ব্যবসা রয়েছে যেখানে বড় বড় গ্রুপগুলো ইনভেস্ট করছে, তারই সঙ্গে সঙ্গে গভর্নমেন্টও এই সেক্টরগুলোর পেছনে বিভিন্নভাবে হেল্পও করছে। তেমনই যদি একটা সেক্টরের কথা বলি, সেটা হচ্ছে এই ডেটা সেন্টার সেক্টর। প্রথমত এই যে ডেটা সেন্টার সেক্টর, এটার উপর গভর্নমেন্ট জোর দিচ্ছে। গভর্নমেন্টও চাইছে ভারতে প্রচুর পরিমাণে এই যে ডেটা সেন্টার সেটা তৈরি হোক। রিসেন্ট যে বাজেট গেল, সেখানে গভর্নমেন্ট কি করে দিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার তিনি ঘোষণা করে দিয়েছিলেন 20 ইয়ার ডেটা সেন্টার ট্যাক্স হলিডে। মানে বিদেশি যদি ক্লাউড সার্ভিস কোনো প্রোভাইডার আমাদের ইন্ডিয়াতে এসে এই ইন্ডিয়া বেসড ডেটা সেন্টার তৈরি করে, তাহলে তাদের উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। দেখতে পাচ্ছেন মার্চ 31, 2047 পর্যন্ত এই কোম্পানিগুলো যত পরিমাণে প্রফিট তৈরি করুক, যত পরিমাণে রেভিনিউ তৈরি করুক, তাদের উপর গভর্নমেন্ট কিন্তু কোনো ট্যাক্স নেবে না। কিন্তু কি শর্ত, ভারতে এসে ভারতীয় কোম্পানির সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বেসড ডেটা সেন্টার তৈরি করতে হবে। এবং এই খবরের পরে দেখেছিলাম ডেটা সেন্টার রিলেটেড স্টকগুলোতে কিরকম বৃদ্ধি দেখা গিয়েছিল, প্রায় 10%, 20% এরকম বৃদ্ধি দেখা গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এই যে ডেটা সেন্টার সেক্টর সেটাই ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাসও পেয়ে গেছে। তো এই স্ট্যাটাস পাওয়া মানে কি, দেখতে পাচ্ছেন এই লং টেনার ফান্ড পাবে লোয়ার কস্টে, মানে অল্প সুদে অনেক বড় বড় লোন পাবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও পাবে। এই ফাইন্যান্স মিনিস্টার তিনি এই এনার্জি স্টোরেজ সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডেটা সেন্টার এগুলোকে ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস দিয়েছিলেন। কিসের জন্য, দেখতে পাচ্ছেন প্রোভাইড ইজি ফাইন্যান্সিং, মানে ডেটা সেন্টার তৈরির জন্য কোনো যদি লোনের প্রয়োজন হয়, তো বড় বড় লোনও বিভিন্ন কোম্পানিগুলো পাবে। এবং তারই সঙ্গে সঙ্গে এখানে সুদের যে পরিমাণ সেটাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কিভাবে পেছন থেকে এই ডেটা সেন্টার সেক্টরকে হেল্প করছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের গভর্নমেন্ট এই যে ডেটা লোকালাইজেশন এটার উপরেও জোর দিচ্ছে। তো এই ডেটা লোকালাইজেশন মানে কি, মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে বিভিন্ন যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, বিভিন্ন অ্যাপ ইউজ করি, তার যে ডেটা সেগুলো যাতে আমাদের ইন্ডিয়াতেই থাকে। দেখতে পাচ্ছেন এই প্রাইভেসি এইটাকে মাথায় রেখেই এই যে সিদ্ধান্ত সেগুলো নেওয়া হয়েছে। কিছুদিন আগে এই যে আরবিআই তারাও নির্দেশ দিয়েছিল কি, দেখতে পাচ্ছেন ডেটা রিলেটেড টু পেমেন্ট টু বি স্টোরড অনলি ইন ইন্ডিয়া। তো এই ব্যাংকিং যে ডেটা এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিকিউরিটির প্রয়োজন হয়। বিদেশে চলে গেলে বিদেশি বিভিন্ন কোম্পানি এই যে ব্যাংকিং বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে সেগুলো হ্যাক করে নিতে পারে। তো সেই জন্য কি প্রয়োজন, এই ব্যাংকিং এর যে বিভিন্ন ডেটা সেগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যেই স্টোর থাকার প্রয়োজন। এবং এই ব্যাংকের যে বিভিন্ন ডেটা সেগুলো তো ডিজিটাল মাধ্যমে স্টোর হয়ে থাকে। আগে যেমন ব্যাংকে দেখতাম বড় বড় খাতা থাকতো, এখন সবই এই কম্পিউটারে দেখতে পাচ্ছেন এবং সেগুলো আপলোড হয়ে যায়। তো তার জন্য কিন্তু বড় বড় ডেটা সেন্টারেরও প্রয়োজন হয়। মানে আরবিআই বলুন, এমনি তারপরে গভর্নমেন্ট বলুন, সবাই কিন্তু এই ডেটা সেন্টারের উপর জোর দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এটা অনুমান করা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 31-এর মধ্যেই
এই যে ডেটা সেন্টার ক্যাপাসিটি সেটা ইন্ডিয়ার মধ্যে 6 গুণ বেড়ে যেতে পারে। তো এরকম আশা করাই যায় যে ফাইন্যান্সিয়াল ইয়ার 31 এর মধ্যেই আমাদের এই ডেটা সেন্টার স্টকগুলো ভালো পরিমাণে একটা পারফরমেন্স দেখিয়ে দেবে। তাছাড়াও যদি বড় বড় গ্রুপগুলোর কথা বলি, এই রিলায়েন্সের মুকেশ আম্বানিজির কথাই বলুন বা আদানি গ্রুপের এই যে গৌতম আদানিজি এবং এনাদের সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আমাদের এই যে টাটা গ্রুপ রয়েছে এরাও কিন্তু এই ডেটা সেন্টার সেক্টরে হেভিলি ইনভেস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ তারা বলেই দিয়েছে যে ডেটা সেন্টার সেক্টরে $100 বিলিয়ন তারা ইনভেস্ট করবে। আর শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়ার আদানি গ্রুপ নয়, দেখতে পাচ্ছেন এই গুগল, মাইক্রোসফট এদের মতো যে কোম্পানি তারাও কিন্তু ইন্ডিয়াতে আসছে এই ডেটা সেন্টার সেক্টরে ইনভেস্ট করার জন্য। এই গুগল বলে দিয়েছে তারা আমাদের ইন্ডিয়াতে $15 বিলিয়ন ইনভেস্ট করবে এই ডেটা সেন্টার প্রজেক্টে। তবে এমনটা নয় যে $100 বিলিয়ন আজকে বা কালকে গিয়ে ইনভেস্ট করে দেবে, এর জন্য কিন্তু লম্বা সময়ও নেবে। 2035 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে $100 বিলিয়ন ইনভেস্ট করার জন্য। তারপরে রিলায়েন্স এরাও দেখতে পাচ্ছেন বড় বড় ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি টু সেট আপ ইন্ডিয়াস লার্জেস্ট ডেটা সেন্টার ক্লাস্টার ইন অন্ধ্রপ্রদেশ। তারই সঙ্গে সঙ্গে এই টাটা গ্রুপের যে টিসিএস রয়েছে তারাও বলে রেখেছে যে এই $7 বিলিয়ন ডেটা সেন্টারের জন্য তারা ইনভেস্ট করবে। তবে এই কোম্পানিগুলো যে ইনভেস্ট করছে এই কোম্পানিগুলোরও তো রিটার্ন হওয়ার দরকার। এরা যে ইনভেস্ট করছে এরা তো এমনি এমনি করছে না, এই যে টাকাটা ইনভেস্ট করছে সেখান থেকে রিটার্ন তৈরি করবে। তো কোম্পানিগুলো বলে দিয়েছে 1.5 থেকে 2 বছর লাগতে পারে এই যে ইনভেস্ট করছে সেখান থেকে কিছুটা রিটার্ন তৈরি করতে। সেরকমই আপনিও যদি ইনভেস্ট করেন আপনাকেও কিন্তু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে রাখতে হবে। এমনটা হবে না যে আজকে ইনভেস্ট করলেন 1 সপ্তাহ পরে গিয়েই বলবেন কেন বাড়ছে না, 2 মাস পরে গিয়ে বলবেন কেন কমে গেল। তো লম্বা সময় কিন্তু এই মার্কেটে দিতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার এটা একটা ফিউচার ওরিয়েন্টেড ব্যবসা। আর এই কোম্পানিগুলো থেকে রিটার্ন এই ফিউচারে গিয়েই কিন্তু তৈরি হয় এবং সেটা শর্ট ফিউচার নয়, একটু লং ফিউচারে যেতে হবে। তো কি বুঝতে পারছেন গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বড় বড় গ্রুপগুলো এতে ইনভেস্ট করছে। আর এখানে কোন কোন কোম্পানি রয়েছে দেখুন, কোম্পানি বলতেই এমন নয় যে শুধুমাত্র ডেটা সেন্টারের কোম্পানিগুলোই থাকবে। কোনো একটা ব্যবসা যখন আসে সেই ব্যবসাটা আরো হাজারো ব্যবসা নিয়ে আসে। যদি একটা উদাহরণ হিসেবে বলি এই গাড়ির কথাই, আপনি যে কোম্পানি থেকে এই গাড়ি কেনেন এমনটা নয় যে তারা এই গাড়ির প্রত্যেকটা পার্টসই তৈরি করে। তারা কি করে, এই যে টায়ার সেটা একটা কোম্পানি থেকে নিচ্ছে, তারই সঙ্গে সঙ্গে গাড়ি যে কাঁচ সেটা একটা কোম্পানি থেকে নিচ্ছে, ইঞ্জিন একটা কোম্পানি থেকে নিচ্ছে। তো তেমনই ধরুন এই যে ডেটা সেন্টার এটা একটা পুরো গাড়ি এবং এর মধ্যে আলাদা আলাদা ব্যবসা রয়েছে। এই টায়ারটা ধরুন কারোর থেকে নিচ্ছে, এই ইঞ্জিন কারোর থেকে নিচ্ছে, তারপরে কাঁচ এটা কারোর থেকে নিচ্ছে। তেমনই অনেক কোম্পানি এভাবে পেয়ে যাবেন। একটু ডিপলি যদি ভাবেন, প্রথমে চাইলে এই যে এসি কোম্পানিগুলো রয়েছে এইগুলোকে স্টাডি করতে পারেন, এই ভোল্টাস, ব্লুস্টার। তো কেন বলছি এই এসি কোম্পানিগুলোকে স্টাডি করতে, এই ডেটা সেন্টারের জন্য তো এই আইটি বলুন তারই সঙ্গে সঙ্গে এই যে টেকনোলজি এইগুলোর প্রয়োজন হয়, কিন্তু এই ডেটা সেন্টারেরও এসির প্রয়োজন আছে। এই বড় বড় কম্পিউটার রুম তারই সঙ্গে সঙ্গে বড় বড় যে যন্ত্রাংশ থাকেন, তো সেখানে যদি ঢোকেন দেখবেন সেখানে কিন্তু ঠান্ডা পরিবেশের প্রয়োজন হয়, কারণ এই ডেটা সেন্টার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই যে হিট সেটা জেনারেট করে। তো এই ডেটা সেন্টার এটাকে ঠান্ডা করার জন্য কিসের প্রয়োজন হবে, এই যে এসি বা এসি টাইপের সিস্টেম সেগুলোর প্রয়োজন হবে। তো কোম্পানিগুলো আগেই বলে দিয়েছে তারা এই ডেটা সেন্টার যে কুলিং ডিমান্ড রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য কাজ করছে। দেখতে পাচ্ছেন ভোল্টাস, ব্লুস্টার প্রিপেয়ার টু ক্যাপচার কুলিং ডিমান্ড ফ্রম ডেটা সেন্টার্স। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে ওয়্যার, এই ডেটা সেন্টার এর মধ্যে প্রচুর পরিমাণে এই যে তার প্রয়োজন হয়। মানে যদি কেবিল কোম্পানিগুলোর কথা বলি, এরা আগে তো বিভিন্ন সেক্টরে এই যে কেবিল সেটা সরবরাহ করতো। তারই সঙ্গে সঙ্গে একটা নতুন ব্যবসা মার্কেটে উঠে এসেছে, সেটা হচ্ছে ডেটা সেন্টার। এবং এই ডেটা সেন্টারেও এই কেবিল কোম্পানিগুলো প্রচুর পরিমাণে এই যে কেবিল সেটা সাপ্লাই করবে। অর্থাৎ এই ডেটা সেন্টার থেকেও এই যে কেবিল কোম্পানিগুলো রয়েছে তাদের রেভিনিউ বাড়বে। আর এই কেবিল সেক্টরে অনেক বড় বড় কোম্পানি রয়েছে। যদি একটা দুটো কোম্পানির কথা বলি, পলিক্যাব রয়েছে, কেআই ইন্ডাস্ট্রি, আর কেবল, ফিনোলেক্স কেবিল, স্টারলাইট টেক, প্যারামাউন্ট কমিউনিকেশন রয়েছে। তবে এমনটা নয় যে প্রতিটা কোম্পানি এই ডেটা সেন্টারে প্রচুর পরিমাণে এই কেবিল সাপ্লাই করতে পারবে। দেখতে হবে এদের মধ্যে কোন কোম্পানি এই সেক্টরে নিজেদের ব্যবসা বাড়াতে পারে, ভালোভাবে সেটিং করতে পারে। তো সেই হিসাবে সেই স্টক ভালো পারফরমেন্স কিন্তু দেখাবে। এছাড়াও এই E2A নেটওয়ার্ক এই কোম্পানিটাও ভালো। কিছুদিন আগে এই E2A নেটওয়ার্ক এরাই এনভিডিয়া কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছিল। কিসের জন্য, দেখতে পাচ্ছেন এই জিপিইউ ক্লাস্টার এর ব্যাপারে, এবং তখন শেয়ারে প্রায় 20% আপার সার্কিল লেগেছিল। তারপরে এই নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এরাও এই ডেটা সেন্টার সেক্টরে ভালোভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন কিছুদিন আগেকারই খবর, এই 23শে সেপ্টেম্বর 2025 তখন এই 6 মাসে এই স্টকটা প্রায় 115% বেড়েছিল। কিসের কারণে, দেখতে পাচ্ছেন এই এআই এবং তারই সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার গ্রোথের কারণে। এবং এই যে এআই সেক্টর রয়েছে এটাতেও কিন্তু এই যে ডেটা সেন্টার এর বড় প্রয়োজন হয়। এই এআই কে চালাতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু এই যে ডেটা সেন্টার এটা লাগে। তাই নেটওয়ার্ক টেকনোলজি এই কোম্পানিটাও ভালোভাবে কাজ করছে। এবং এবারে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই কোম্পানি যে নাম্বার পেশ করেছে সেটাও খুব স্ট্রং। কোম্পানি এই কোয়ার্টার পরে যে রেভিনিউ এটা 86% বেড়েছে, এবং এই যে 86% রেভিনিউ বেড়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এই এআই সেগমেন্ট এটা এই 43% কন্ট্রিবিউট করছে। এই এআই বলুন, ডেটা সেন্টার বলুন, এগুলো বলতে পারেন রিলেটেড টাইপের সার্ভিস।
তারপরে এই অনন্তরাজ লিমিটেড, এরা কি করে? এদের তো রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডেটা সেন্টার, সেখানেও তো বড় বড় বিল্ডিং এর প্রয়োজন হয়। তো এই অনন্তরাজ এরা সেই সমস্ত বিল্ডিং কিন্তু প্রোভাইড করে থাকে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা বিদেশেও তাদের যে ব্যবসা সেটা বাড়াতে চলেছে। দেখতে পাচ্ছেন 5 দিন আগেকারেরই খবর, অনন্তরাজ সেটস আপ সিঙ্গাপুর ক্লাউড ইউনিট, আইস গ্লোবাল ডাটা সেন্টার এক্সপেনশন। মানে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বিদেশেও নিজেদের যে ফুটপ্রিন্ট সেটা রাখতে চলেছে। ফলে বিদেশ থেকে রেভিনিউ বাড়বে, পরে কোম্পানির যে ইনকাম সেটাও বাড়বে, প্রফিট বাড়বে। মানে বুঝতে পারছেন, এই কোম্পানিগুলো কিন্তু তাদের ইনকামের জন্য আরো নতুন নতুন রাস্তা খুঁজে চলেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে লার্জেস্ট ডাটা সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড এটা রয়েছে, এখানে কিন্তু এই যে অনন্তরাজ ক্লাউড এরই নাম দেখতে পাওয়া যাচ্ছে। অনন্তরাজ টু সেট আপ সিঙ্গাপুর ইউনিট ফর ডেটা সেন্টার অ্যান্ড এআই পুশ। আর সে আগে বলছিলাম না, যখন এই ট্যাক্স হলিডে সরকার ঘোষণা করেছিল, বাজেটে ঘোষণা হয়েছিল, তখন এই অনন্তরাজ ইটুই নেটওয়ার্ক এদের মতো শেয়ারগুলো প্রায় 10% কাছাকাছি বেড়েছিল। তবে এটা ভুলে গেলেও চলবে না, এই যে অনন্তরাজ লিমিটেড রয়েছে, এদের এই দিল্লির অফিসে কিছুদিন আগে এই ইডি তার একটা সার্চ অপারেশন চালিয়েছিল এবং তখন স্টকটা 9% পড়েছিল। দেখুন, বিভিন্ন যে কোম্পানি মার্কেটে রয়েছে সেখানে ইডি রেট মাঝে মাঝেই চলে, সেটা বড় কোনো ব্যাপার নয়। তো সেখান থেকে বড় কোনো ঘোটালা সামনে আসছে কিনা সেটা দেখাই প্রয়োজন। কোম্পানি তার পরের দিন বলে দিয়েছিল তারাই ইডি কে ফুললি হেল্প করেছে, যা কিছু ডকুমেন্টস চেয়েছে সবকিছু দিয়েছে। তারপরে আবার স্টক কিন্তু রিকভারও করে গিয়েছিল। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এরাও এই ডেটা সেন্টারে অল্প অল্প কাজ শুরু করেছে। দেখতে পাচ্ছেন, রেলটেল টু এস্টাবলিশ গ্রিনফিল্ড ডেটা সেন্টার ইন অ্যাডিস আবাবা ফর ইথিওপিয়ান গভর্নমেন্ট। এই ইথিওপিয়া মানে বিদেশে গিয়ে এই যে রেলটেল তারা এই ডেটা সেন্টার এটা তৈরি করছে। তারপরে আরো কোম্পানি রয়েছে, এই ওয়ারিন প্রো সলিউশন, এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন, এরাও এই ডেটা সেন্টারে কাজ করছে। তারপরে লার্সেন টুব্রো, এদের তো ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন এগুলোর কাজ রয়েছে, তারই সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার এখানেও কাজ করছে। এই ডেটা সেন্টারেও এর কিছু ভূমিকা রয়েছে, সেমিকন্ডাক্টরও তৈরি করে। তারপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, এই কোম্পানিটা তো ফোকাসে এসেছিল এই সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করে বলে, কিন্তু কিছুদিন আগে এই কোম্পানি ডেটা সেন্টার রিলেটেড একটা বড় অর্ডার পেয়েছে। এই ডেটা সেন্টারে কি বললাম, শুধুমাত্র একটা ব্যবসা নেই, অনেক ব্যবসা রয়েছে। কিসের প্রয়োজন হয়? এই ডেটা সেন্টারে বড় বড় পাওয়ার যে ট্রান্সফরমার্স রয়েছে সেইগুলোরও কিন্তু প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে পাওয়ারের প্রয়োজন হয় এবং সেইগুলোকে ফুলফিল করার জন্য এই যে ট্রান্সফরমার্স এটা তো লাগেই। তো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই এই আমেরিকাতে একটা ডেটা সেন্টারের জন্য এই সিজি পাওয়ার এরা কি করেছিল, 900 কোটি টাকার একটা ডিল সাইন করেছিল এই পাওয়ার ট্রান্সফরমার্স এটা সাপ্লাই করার জন্য। পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াতেও কোনো ডেটা সেন্টার কোম্পানি এই পাওয়ার ট্রান্সফরমার্স তৈরি করার জন্য এই সিজি পাওয়ার এটাকে অর্ডার দিতে পারে। এভাবেই কিন্তু আপনাকে ভাবতে হবে যে ভবিষ্যতে কোন ব্যবসা বড় হতে পারে, কোন জায়গায় কোন একটা কোম্পানি আরো বেশি সুবিধা খুঁজে নিতে পারে। তো সেরকমই এই সিজি পাওয়ার এরাও দেখতে পাচ্ছেন এই সেগমেন্টে কাজ শুরু করে দিয়েছে। তো কি বুঝতে পারছেন, এই সেমিকন্ডাক্টর সেক্টর এটা এমন একটা সেক্টর যেখানে এরকম বড় বড় উদ্যোগপতিগুলো হেভিলি ইনভেস্ট করছে এবং তারই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বিভিন্নভাবে এগুলোকে হেল্প করছে। এবং বর্তমানে যদি রাজ্যের দিক থেকে কথা বলি, তাহলে এই অন্ধ্র গভর্নমেন্ট এরা কিন্তু সব থেকে বেশি এগিয়ে রয়েছে এই ডেটা সেন্টার প্রজেক্টের দিক থেকে। এবং তারই সঙ্গে সঙ্গে আজই পশ্চিমবঙ্গে এই যে বিজেপি সরকার সেটা এসে গেল বলতে পারেন। তো পশ্চিমবঙ্গেও এই যে ডেটা সেন্টার এগুলো কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ আরো যে সুযোগ সেগুলো কিন্তু খুলে যাচ্ছে। আর এই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম বলে এমনটা নয় যে শুধুমাত্র এই কোম্পানিগুলোই রয়েছে বা ভবিষ্যতে এই কোম্পানিগুলোই থাকবে। ভবিষ্যতে আরো অনেক কোম্পানি মার্কেটে আসতে পারে, তবে বর্তমানে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার চাইলে আপনারা এই কোম্পানিগুলোকে আরো ডিপলি স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।